দশম শ্রেণীর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর পাঠ্য অভিষেক কবিতার আলোচনার তৃতীয় দিনে। এর আগে আমাদের অভিষেকের দুটো ক্লাস হয়ে গেছে অলরেডি। আজকে আমরা অভিষেকের তৃতীয় ক্লাস আলোচনা করব, সম্পূর্ণ পাঠ্যভিত্তিক। আমাদের আজকে সরাসরি আমরা প্রথমে পাঠে ঢুকে যাব। অবশ্যই যখন তোমরা পড়বে বা যখন তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই বই এবং সঙ্গে পেন্সিল রাখবে। যার যেখানে তথ্য যেটা নোট করার প্রয়োজন মনে করবে সে সেখানে তথ্যগুলো নোট করে রাখবে। অবশ্যই একটা কথা প্রথমে যেটা বলবো, প্রত্যেককে একটাই অনুরোধ বলতে পারো, এই কবিতাটার ক্ষেত্রে প্রত্যেকটা শব্দ কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা শব্দের অর্থ পরিষ্কারভাবে থাকা দরকার, না হলে কিন্তু কবিতার যে আসল ভাবটা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। যাই হোক, আমরা সরাসরি কবিতায় আসবো। আমরা আগের দিন পড়েছিলাম তোমার সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর শ্রমী বৃক্ষ মূলে। আমরা আগের দিন এতদূর পর্যন্তই পড়েছিলাম যে ওই যে রথীন্দ্রর সব সাজে সেজে উঠেছেন মেঘনাদ, চলেছেন লঙ্কায়। তার সেই সাজ দেখে হৈমবতী সুত অর্থাৎ কার্তিকের তারকাসুর বধের যে রণসাজ, সেই সাজের কথা মনে পড়ছে কবির। শুধু তাই নয়, অর্জুন যখন অজ্ঞাতবাসকালে বিরাট পুত্র উত্তরকে নিয়ে যখন বিরাট রাজার গোধন উদ্ধার করতে গিয়েছিলেন, সমীবৃক্ষ মূলে যেরকমভাবে ক্ষত্রিয় সাজে সেজে উঠেছিলেন বৃহন্নলারূপী কিরীটি অর্থাৎ অর্জুন, সেই রূপটার কথা মনে পড়ছে। লঙ্কায় যাচ্ছেন আমাদের কবির প্রিয় পাত্র, আমাদের কাব্যের তথা কবিতার নায়ক মেঘনাদ। মেঘবর্ণ রথ, রথের রং কেমন? মেঘবর্ণ, মেঘের মতো রং রথের। চক্র বিজলির ছটা, অর্থাৎ চাকাতে বিজলির ছটা, অর্থাৎ চাকা দিয়ে যেন বিদ্যুৎ ছিটকে বেরোচ্ছে। চাকা দিয়ে দেখবে লোহার চাকা বা চাকা যখন ঘর্ষণ খায় তখন চাকা থেকে আগুন বেরোয়, সেই বিদ্যুতের মতো বিদ্যুৎ বেরোচ্ছে চাকা থেকে। বলছে চক্র বিজলির ছটা, অর্থাৎ চাকাতে বিজলির ছটা। ধ্বজ ইন্দ্রচাপ রূপী, ইন্দ্রচাপ, ইন্দ্রচাপ কথার অর্থ হচ্ছে ইন্দ্রের ধনুক, ইন্দ্রধনুষ। আমরা যেটাকে রামধনু রং বলি, রামধনু রং। রামধনু কি হয়? বৃষ্টির পরে, এক পশলা বৃষ্টির পরে যেমন আকাশে রামধনু দেখা দেয়, ধ্বজ ইন্দ্রচাপ রূপী, অর্থাৎ ওই রকম রামধনু রঙের রং বেরঙের পতাকা তোমার রথের মধ্যে। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম বেগে বলতে, তুরঙ্গম হচ্ছে ঘোড়া, তুরঙ্গম বেগে মানে ঘোড়ার মতো বেগে। আশুগতি, আশুগতি কথার অর্থ হচ্ছে দ্রুত বেগে, আশু কথার অর্থ হচ্ছে দ্রুত। তুরঙ্গম বেগে আশুগতি অর্থাৎ ঘোড়ার মতো দ্রুত বেগে তার রথ ছুটছে। কার রথ? ইন্দ্রজিতের রথ। সেই ইন্দ্রজিতের রথের রং কেমন? মেঘবর্ণ। কেমন পতাকা উঠছে? ইন্দ্রচাপ রূপী, অর্থাৎ রামধনু রঙের পতাকা, আর চাকাতে বিজলির ছটা। আর তুরঙ্গম বেগে আশুগতি অর্থাৎ সেই ঘোড়ার মতো দ্রুত গতিতে রথ ছুটে চলেছে। রথে রথে চড়ে বীর চূড়ামণি, ঠিক যখন তিনি রথে চাপতে যাবেন, রথে চড়ে বীর চূড়ামণি, বীর চূড়ামণি, রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষস কুলের চূড়ামণি বীর কে? মেঘনাদ। মেঘনাদ যখন সেই রথে চাপতে যাচ্ছেন বীর দর্পে অর্থাৎ বীরত্বের সঙ্গে, যখন সেই গর্ব, সেই বীরের অহংকার নিয়ে যখন তিনি রথে চাপতে যাচ্ছেন, ঠিক সেই সময় হেনকালে, ঠিক সেই সময়তে কি ঘটছে ঘটনা? হেনকালে
প্রমীলা সুন্দরী। কে এই প্রমীলা? প্রথম পাচ্ছি আমরা অভিষেকে। কে এই প্রমীলা? এই প্রমীলা হচ্ছেন ইন্দ্রজিৎ অর্থাৎ মেঘনাদের পত্নী প্রমীলা। যদিও মূল রামায়ণে এই অংশটার বর্ণনা নেই, মূল রামায়ণে হয়তো প্রমীলার চরিত্রটা এইখানটাতে ততটা প্রকট হয়নি, কিন্তু মধুসূদন, কবি মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত এখানে বেশ ভালোভাবে প্রমীলার চরিত্রটাকে অঙ্কন করেছেন। অনেক সমালোচক বলছেন যে এখানে প্রমীলার যে ভূমিকা, এখানে প্রমীলা চরিত্রটা অর্থাৎ শুধু এখানে নয়, মানে গোটা মেঘনাদ বধ কাব্যে এই প্রমীলা চরিত্রটার সঙ্গে পাশ্চাত্যের অনেক নায়িকা চরিত্রের মিল পাওয়া যায়। যেমন ভার্জিলের ক্যামিলা চরিত্র, আবার ট্যাসোর ফ্লোরিন্ডা চরিত্র, তার সঙ্গে জেরুজালেম উদ্ধার যে কাব্য, সেখানে রিনোল্ডার তোমার বিদায় বেলায় আর্মিটার যে বিলাপ, সেক্ষেত্রেও কিন্তু এই প্রমীলার মতোই, মানে প্রমীলা তাদের মতোই, অর্থাৎ পাশ্চাত্য সাহিত্যের নারীদের মতো, পাশ্চাত্য সাহিত্যের বীর রমণীদের মতো প্রমীলা চরিত্রটাও এই মেঘনাদ বধ কাব্যে ততখানি প্রকট। প্রমীলা চরিত্রের মধ্যে সেই পাশ্চাত্য নায়িকাদের, সাহিত্যের নায়িকাদের, মানে বীর নারীদের চরিত্র বৈশিষ্ট্য কিন্তু ফুটে উঠছে এই প্রমীলা চরিত্রের মধ্যে। এই প্রমীলা হচ্ছেন মেঘনাদের পত্নী। আমাদের এই গল্পে এখন আমরা দেখছি অভিষেক কবিতাতে যে সেই প্রমীলা ঠিক যখন মেঘনাদ রথে চাপতে যাচ্ছেন, কি ঘটছে? রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী কি করলেন? ধরি পতি কর যুগ। যুগ কথার অর্থ হচ্ছে যুগল, দুটো। ধরি ধরলেন, পতি স্বামী, কর হাত, তাহলে স্বামীর হাত দুটোকে ধরে কি বলছেন? ঠিক সেই সময় মধুসূদন একটা অদ্ভুত উপমা প্রয়োগ করছেন। কেমন কেমন লাগছে দেখতে? দেখো, তোমাদের বন্ধনীর ভেতরে একটা খুব সুন্দর একটা উপমা প্রয়োগ করেছেন। বলছে, হাই রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। কি অদ্ভুত উপমা প্রয়োগ! ওই যে ইন্দ্রজিৎ যখন রথে চাপতে যাচ্ছেন, আর সেই রথে চাপতে যাবার সময় তার স্ত্রী প্রমীলা স্বামীর হাত দুটোকে ধরে কি অনুনয় বিনয় করছেন। বলছে, ওই যে হাত দুটো ধরেছেন কেমন লাগছে? বলছে যেমতি, মানে যেরকম হেমলতা। হেমলতা হচ্ছে স্বর্ণলতা গাছ, এক ধরনের হলদে স্বর্ণালী রঙের পাতাবাহার জাতীয় গাছ হেমলতা। বলছে সেই হেমলতা গাছ যেমন আলিঙ্গয়ে, মানে আলিঙ্গন করে, তরু কুলেশ্বরে, অর্থাৎ তরুকুলের ঈশ্বর, অর্থাৎ তরুকুলের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ বৃহৎ গাছ, বনস্পতি। দেখবে কোনো লতানো গাছ কোনো একটা বড় গাছকে আলিঙ্গন করতে করতে, অর্থাৎ জড়িয়ে 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 উপরে ওঠে। লতা বিশিষ্ট গাছেদের এটাই বৈশিষ্ট্য। ঠিক কেমন করে ধরেছে পতির হাত দুটো, কেমন লাগছে দেখতে? মনে হচ্ছে যেন কোনো হেমলতা কোনো তরুকুলেশ্বরকে আলিঙ্গন করে আছে। যেমন ভাবে লতানো গাছ বড় গাছকে আলিঙ্গন করে করে বেঁচে থাকে, ঠিক সেই রকম লাগছে। কহিলা কাঁদিয়া ধনী। ধনী কথার অর্থ হচ্ছে সুন্দরী রমণী, সুন্দরী নারী। কহিলা কাঁদিয়া ধনী, তাহলে ধনী কাকে বলছি? অবশ্যই প্রমীলা সুন্দরী। ঐশ্বর্যের মানে কি বলবো, যার সৌন্দর্য, অদ্ভুত সৌন্দর্য, সেই সুন্দর রমণী প্রমীলা কান্দিয়া ধনী, অর্থাৎ কেঁদে কেঁদে বলছেন। কি বলছেন? কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে।
স্ত্রী তার স্বামীর কাছে, আমাদের এই অভিষেক কবিতার প্রমীলা তার স্বামীর কাছে নিজেকে দাস স্বরূপ তুলে ধরছে, দাসী স্বরূপ। বলছে যে তুমি এই দাসীকে ফেলে রেখে হে প্রাণ সখা, অর্থাৎ প্রাণের সখা স্বামী, তুমি কোথায় চললে? বলছে কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। কহ, বলো, চলিলা আপনি, আপনি চললেন, কোথায় চললেন? হে প্রাণ সখা, আমাকে এই দাসীকে এখানে রেখে আপনি কোথায় চললেন? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। এই অভাগী অর্থাৎ কে? কে নিজেকে, প্রমীলা নিজেকে অভাগী বলছে। বলছে এই অভাগী কেমন করে বাঁচবে, এই অভাগীর প্রাণ কিভাবে বাঁচবে? আপনি যে এইভাবে আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, এই দাসীকে এখানে রেখে কোথায় যাচ্ছেন আপনি? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, অর্থাৎ তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব, তোমাকে ছাড়া আমি কিভাবে এখানে বাঁচব। একটা খুব সুন্দর একটা উদাহরণ তুলে ধরছে কে? প্রমীলা। প্রমীলার মুখ দিয়ে আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত খুব সুন্দর একটা উদাহরণ তুলে ধরছেন। বলছে আপনি কেন, আপনি কোথায় যাচ্ছেন? প্রথমত যখনই ইন্দ্রজিৎ রথে উঠতে চাইছে, ঠিক তখনই স্বামীর হাত দুটোকে জড়িয়ে ধরেছে, যেমন করে তরুকুলেশ্বরকে একটা হেমলতা জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে মেয়ে বলছে, প্রমীলা বলছে যে হে প্রাণ সখা, আপনি আমাকে কোথায় চলে যাচ্ছেন? আমাকে ছেড়ে, এই দাসীকে ছেড়ে আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনাকে ছেড়ে আমার প্রাণ কিভাবে ধরবে? তখন উদাহরণস্বরূপ প্রমীলা বলছে, হায় নাথ গহন কাননে, গহন কাননে অর্থাৎ গভীর জঙ্গলে, নাথ অর্থাৎ স্বামী, হে স্বামী, গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। প্রত্যেকটা লাইনের অর্থ করো, মানে প্রত্যেকটা শব্দের অর্থ করো, দেখো লাইনের অর্থ অটোমেটিক হয়ে যাবে, পংক্তির অর্থ তোমার অটোমেটিক হয়ে যাবে। কিরকম? বলছে হে স্বামী, ওই যে বললাম উদাহরণস্বরূপ তুলে ধরছে, বলছে গহন কাননে ব্রততি, ব্রততি মানে লতা, লতা জাতীয়, ছোট লতা জাতীয় ঘাস জাতীয় গাছ ব্রততি, ঝোপঝাড়। বলছে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি ব্রততির কখনো স্বাদ হয় বা ব্রততি যদি স্বাদ করে পায়ে বাঁধে, কার পায়ে? তোমার আমার পায়ে না। বলছে ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গ রাসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি। মাতঙ্গ কথার অর্থ হচ্ছে হাতি। ধরো গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাতির দল চলেছে, সেই ব্রততি লতা পাতা সেগুলো নিচেতে প্রচুর পরিমাণে বিছিয়ে রয়েছে, তাদেরও ইচ্ছা করে হাতিকে জড়িয়ে ধরে আটকে ধরে রাখি, কিংবা তারা হয়তো চাই হাতির সঙ্গে একটু রঙ্গরসিকতা করতে, তাদের রঙ্গরসে একটু মাতাতে চাই। কিন্তু মাতঙ্গ অর্থাৎ হাতি তার রঙ্গরসে মন না দিয়া, অর্থাৎ তার ওইসব রঙ্গরসে কোন রকম মন না দিয়েই মাতঙ্গ যায় চলে, মাতঙ্গ চলে যায়। তাই পারে কখনো ওই ছোট ছোট লতা লতানো গাছগুলো হাতিকে কখনো আটকে ধরে রাখতে পারে? তবুও ওই ব্রততিদের স্বাদ হয় কখনো হাতিদের সঙ্গে রঙ্গরস করা। তাই তারা কি করে, কি করার চেষ্টা করে? সেই হাতিদের, মাতঙ্গদের পায়ে জড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু মাতঙ্গ তাদের সেই ব্রততিগুলোর কোনো রঙ্গরসে পাত্তা না দিয়ে মাতঙ্গ চলে যায়। তো কি হয়েছে? হ্যাঁ, যাই তো যাই না, বলছে তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ কথার অর্থ, যূথনাথ কথার অর্থ হচ্ছে, যূথ কথার অর্থ হচ্ছে দল, নাথ কথার অর্থ হচ্ছে স্বামী, বা নাথ কথার অর্থ হচ্ছে কি বলবো, প্রভু। তাহলে দলের প্রভু মানে দলপতি। দেখো, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। ঠিক আছে, ব্রততীদের সাধ হলো রঙ্গরস করবে হাতিদের সঙ্গে, করলো, কিন্তু হাতিরা সেই সমস্ত পাত্তা না দিয়ে, সেই রঙ্গরসে পাত্তা না দিয়ে তাদেরকে ছিঁড়ে খুঁড়ে নিয়ে চলে যায়। তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। কিছু একটু একটু টুকরো কি হাতির পায়ে আটকে যায় না? তুমি কখনো খালি পায়ে ওরকম লতানো বা ঘাস বহুল জায়গা দিয়ে হেঁটে দেখো, তোমার পায়েও কিছু কিছু পাতা বা ঘাসের টুকরো তোমার পায়েও আটকে থাকবে। ঠিক সেই রকম যখন গভীর জঙ্গলের ভেতর দিকে যখন হাতিরা যখন চলে যায়, ব্রততী তাদের সঙ্গে রঙ্গরস করতে চাইলেও হাতিরা তাদেরকে তাদের রঙ্গরসে পাত্তা দেয় না ঠিকই, মাতঙ্গ চলে যায়। কিন্তু তবুও যূথনাথ অর্থাৎ দলপতির পায়ে তবু তারে রাখে পদাশ্রয়ে, অর্থাৎ তবুও দলপতির পায়ে কিছু কিছু ব্রততীতে চলে যায়। হ্যাঁ, যায়। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? বইতে তোমাদের শব্দটা দেখবে কি কিঙ্করী আছে, শব্দটা ভুল আছে, কিঙ্করী হবে। কিঙ্করী কথার অর্থ হচ্ছে দাসী। শব্দটা একটু ঠিক করে নেবে, কারেকশন করে নেবে। বলছে যে হ্যাঁ, যেরকম ভাবে ওই যূথনাথের পায়ে কিছুটা ব্রততী আটকে যায়, তবে কেন তুমি গুণনিধি, গুণনিধি মানে হচ্ছে গুণ সম্পন্ন, গুণের নিধি যিনি, সেই গুণ সম্পন্ন ইন্দ্রজিৎকে বলছে, হে গুণনিধি, তাহলে তুমি কেন ত্যাজ, ত্যাজ কথার অর্থ ত্যাগ করো, তাহলে তুমি কেন আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ? তুমিও আমাকে তোমার ওই রকম যেরকম করে যূথনাথ ব্রততীকে পায়ে নিয়ে যাই, তুমিও ঠিক সেই রকম, হে স্বামী, তুমিও ঠিক সেরকম তোমার পদাশ্রয়ে আমাকে স্থান দাও। কে বলছে? প্রমীলা। সত্যি করে একজন বীর নারী, সত্যি করে একজন সতী নারী, তিনি বলছেন যে যেরকম করে যূথনাথ তার পায়ে হলেও তোমার ব্রততীকে আশ্রয় দেয়, ঠিক সেই রকম তাহলে তুমি কেন এই দাসীকে তুমি কেন ত্যাগ করছো? তুমিও ঠিক সেই রকম একটুখানি পদাশ্রয়ে আমাকে রাখো, আমাকেও নিয়ে চলো। হাসি উত্তরিলা। মেঘনাদ তখন হাসতে হাসতে উত্তর দিচ্ছেন। হাসি উত্তরিলা মেঘনাদ, মেঘনাদ হেসে হেসে তখন উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন? কি অদ্ভুত উত্তর! দেখ, নিজে এত রেগে আছেন, রামচন্দ্রের উপর চরম পরিমাণে রেগে আছেন, ক্ষোভে ফুঁসছেন, তার স্ত্রী তার সাথে যেতে চাইছে, যোগ্যপতি মেঘনাদ, কি সুন্দর তার উত্তর, উত্তর দেওয়ার ভঙ্গিমাটা দেখো। তিনি বলছেন, ইন্দ্রজিতে জিতি তুমি। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছেন যিনি, তিনি হচ্ছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে জিতি তুমি, সেই ইন্দ্রজিৎকে তুমি জয় করেছো। তুমি কে? প্রমীলা। তাহলে ইন্দ্রজিতের সাথে প্রমীলার বিবাহ হয়েছে, সেই সূত্রে তুমি ইন্দ্রজিৎকে জয় করেছো। বলছে ইন্দ্রজিতে জিতি তুমি, যে মেঘনাদ ইন্দ্রকে জয় করে ইন্দ্রজিৎ, তুমি প্রমীলা সেই ইন্দ্রজিৎকে জয় করেছো। যে ইন্দ্রজিতে জিতি তুমি, তুমি তো সতী নারী, সতী তুমি, তুমি তো সতী। বলছে বেঁধেছো যে দৃঢ় বাঁধে, অর্থাৎ যে সাত পাকের বন্ধনে, অর্থাৎ যে বিবাহ বন্ধনে তুমি আমাকে বেঁধেছো, সেই যে দৃঢ় বন্ধন,
বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বন্ধন? কে পারে সেই বন্ধন খুলতে? তুমি আমাকে যে বন্ধনে আবদ্ধ করেছো, কারোর ক্ষমতা আছে সেই বন্ধন খুলে দে? তুমি তো সতী নারী, তুমি ইন্দ্রজিৎকে জয় করেছো। তরাই আমি আসিব ফিরিয়া, কল্যাণী। কল্যাণী অর্থাৎ স্বামীর কল্যাণ কামনা করেন যিনি, তিনি তো কল্যাণী। বলছে যে হে কল্যাণী, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তরাই অর্থাৎ খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই আমি ফিরে আসবো যুদ্ধ শেষ করে। স্ত্রীকে কথা দিয়ে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, ফিরে আসবো, তুমি চিন্তা করো না, আমি আসবো ফিরে। বলছে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি। সমর বলতে যুদ্ধক্ষেত্র। বলছে সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। তোমার কল্যাণে অর্থাৎ তোমার মঙ্গল কামনায়, তুমি যে আমার মঙ্গল কামনা করো, সেই মঙ্গল কামনার জোরে আমি সমরে নাশ করব কাকে? রাঘবে। অর্থাৎ তোমার যদি এই ভালোবাসা, তোমার যদি এই কল্যাণ কামনা যদি থেকে থাকে, তাহলে আমি সমরে নাশ করে আসব কাকে? রাঘবে। অর্থাৎ রামচন্দ্রকে আমি যুদ্ধক্ষেত্রে হারিয়ে আসব। তোমার ভালোবাসা যদি থাকে, তোমার কল্যাণ কামনা যদি থাকে, তোমার তুমি তো যোগ্য পত্নী, তোমার এই আমার সাথে যদি তোমার সহানুভূতি থাকে, আমার প্রতি যদি তোমার ভালোবাসা থাকে, তাহলে আমি অবশ্যই রাঘবকে সমরে নাশ করে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুর মতো মুখ যার, বিধুর মতো সুন্দর মুখ যার, অর্থাৎ চাঁদমুখী, তার স্ত্রীকে ভালোবেসে ডাকছে। বলছে বিধুমুখী, এবার আমাকে বিদায় দাও। বিদায় এবে, এবে মানে এখন, বিদায় এবে দেহ, দেহ মানে দাও, তাহলে বিদায় এবে দেহ বিধুমুখী, তাহলে এখন বিদায় দাও বিধুমুখী অর্থাৎ চাঁদমুখী। তাকে সম্বোধন করা হচ্ছে প্রমীলাকে। বলছে এ চাঁদমুখী, তুমি আমাকে এখন, বা বিধুমুখী তুমি আমাকে এখন বিদায় দাও। কোথায় যাব? লঙ্কায় যাব, যুদ্ধক্ষেত্রে যাব। উঠিল পবন পথে, পবন পথে ইন্দ্রজিতের রক্ত পবন পথেই যায়। বলছে উঠিল পবন পথে ঘোরতর রবে। রব বলতে আওয়াজ, ঘোরতর রব, আওয়াজ উঠছে, ঘোরতর রবে। রথবর, রথবর বীরের রথ। রথ কার? বীরের রথ, রথবর। স্বাভাবিক, মেঘনাথ তো বীর, সেই বীরের রথ আকাশ পথে উঠেছে। ঘোরতর রব, খুব আওয়াজ উঠছে, আকাশ গমগম করছে। কি মনে হচ্ছে? বলছে হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। মৈনাক হচ্ছে হিমালয় আর তোমার মেনকার পুত্র, আমাদের দুর্গার ভাই মৈনাক। সে বর লাভ করেছিল কিসের? পাখা, তার পাখা ছিল। সেই আমাদের আরেকটা মৈনাক শৈলের আরেকটা পরিচয় আছে। সেই মৈনাক শৈল সমুদ্র মন্থনের সময় নাকি দণ্ড হিসাবে কাজ করেছিল। যাই হোক না কেন, সেই মৈনাক শৈল বর লাভ করেছিল, তার পাখা ছিল, সে উড়তে পারত। সেই মৈনাক শৈল, শৈল বলতে পাহাড়, বিশাল বড় পাহাড়, সেই মৈনাক শৈল আকাশে উঠতে পারতো ডানা মেলে। এ বিষয়ে একটা ঘটনাও বলে রাখি। একবার ইন্দ্র তো পাহাড়দের উপর চরম পরিমাণে রেগে গেছিল, পর্বতদের উপর। কি চেয়েছিল ইন্দ্র? সমস্ত ওই মানে পর্বতের পাখা কাটতে চেয়েছিল, ডানা কেটে দিতে চেয়েছিল। সেই সময় মৈনাক নাকি ভয়ে সমুদ্রে লুকিয়েছিল। যাই হোক, পরে কোন রকম ভাবে প্রাণ বাঁচিয়ে, মানে প্রাণে বেঁচে যায় কোন রকম ভাবে, তো উঠতে পারতো। সেই মৈনাক শৈল ঠিক কেমন মনে হচ্ছে? বলছে উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। ওই রথবরের রথ উঠে পড়েছে আকাশ পথে, খুব ঘোরতর রবে, খুব ঘোরতর আওয়াজ। ঠিক কেমন মনে হচ্ছে? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা
মৈনাক শৈল। অর্থাৎ মৈনাক পাহাড় যেমন তার হৈম পাখা বিস্তার করে যেমন উড়ে বেড়ায়, ঠিক সেরকম অম্বর উজলি, অর্থাৎ গোটা আকাশ উজ্জ্বল করে। ওই যে তোমার বরফাবৃত পাহাড় উড়ে বেড়াচ্ছে, তার উপরে সূর্যের কিরণ পড়ছে, একদম সোনালি, মনে হচ্ছে যেন তরল সোনা, গোটা আকাশ উজ্জ্বল হয়ে আছে সেই বর্ণে। ঠিক সেই হৈম পাখা বিস্তারিয়ে যেন মনে হচ্ছে মৈনাক শৈল উঠছে আকাশে। তাকে দেখে মনে হচ্ছে ইন্দ্রজিতের রথকে দেখে মনে হচ্ছে। সিঞ্জিনী আকর্ষী রসে। সিঞ্জিনী কি? ধনুকের যে ছিলা, ধনুর গুণ বলে ধনুকের ছিলা, অর্থাৎ যে দেখবে ধনুকের এদিক থেকে এদিক পর্যন্ত একটা দড়ির মতো বাঁধা থাকে, সেটাকে বলা হয় ধনুকের ছিলা। সেই সিঞ্জিনী, তার নাম হচ্ছে সিঞ্জিনী। সিঞ্জিনী আকর্ষী রসে, অর্থাৎ বারবার সিঞ্জিনী টানছেন, আকর্ষণ করছেন। রসে, রাগে, প্রচন্ড রেগে আছে। টঙ্কারিলা ধনু, ধনুকের ছিলার যে শব্দ সেটা হচ্ছে টঙ্কার, অর্থাৎ বারবার ওরকম সিঞ্জিনী আকর্ষণ করছে আর টঙ্কার উঠছে, আওয়াজ উঠছে। সেই ধনুকের ছিলার শব্দকে বলা হয় টঙ্কার। টঙ্কারিলা ধনু, অর্থাৎ ধনুক থেকে সেই টঙ্কার আওয়াজ। বীরেন্দ্র, বীর ইন্দ্র, বীরেদের মধ্যে শ্রেষ্ঠ কে? মেঘনাদ। বলছে সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। এই যে জোর জোর সিঞ্জিনী আকর্ষণ করছেন, টঙ্কার উঠছে, গোটা আকাশ গমগম করছে, কেমন লাগছে? এখানেও একটা উপমা প্রয়োগ করছেন, কি অদ্ভুত সুন্দর উপমা প্রয়োগ। প্রত্যেক জায়গায় স্থানে স্থানে একদম পারফেক্ট উপমা প্রয়োগ। এটাই মধুসূদন। বলছে পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। ভৈরব মানে শিবের মতো ভয়ঙ্কর ভাবে। পক্ষীন্দ্র, পক্ষীদের ইন্দ্র, ইন্দ্র মানে শ্রেষ্ঠ। পক্ষীদের মধ্যে শ্রেষ্ঠ কে? গরুর পাখি, আমরা জানি বিষ্ণুর বাহন গরুর, পক্ষীন্দ্র। বলছে সেই গরুর পাখি যেমন একবার আকাশে যখন ডাকতো তখন গোটা স্বর্গ মর্ত পাতাল কেঁপে উঠত। ওই যে ধনুক টানছে, বারবার ছিলা টানছে আর টঙ্কার উঠছে, ওতে গোটা আকাশ বাতাস সব কেঁপে উঠছে। কেমন লাগছে? যেন মনে হচ্ছে কি পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, যেন মনে হচ্ছে পক্ষীন্দ্র মেঘ মাঝে ডেকে উঠছে। কাপিলা লঙ্কা, কাপিলা জলধি, লঙ্কা কেঁপে উঠছে। কাপিলা জলধি, সমুদ্র কেঁপে উঠছে, মানে আকাশ বাতাস স্বর্গ মর্ত পাতাল সব গমগম করছে। কে? নায়কের প্রবেশ করছে, নায়ক আসছে। সাজিছে রাবণ রাজা, ওদিকে রাবণ রাজা সেজে উঠেছে যুদ্ধে যাবে বলে, সে তো জানে না যে মেঘনাদ আসছে। ওদিকে লঙ্কার কি অবস্থা? বলছে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ বীরবাহুর মৃত্যুতে শোকগ্রস্ত, তার শোকের অশ্রু দিনরাত শুধু চোখ দিয়ে শুধু জল পড়ে। তার তোমার ওই রাবণের মন্ত্রী সারণ, সেই সারণের পরামর্শে সেই শোকাশ্রু, আর শোকাশ্রু থাকেনি, প্রতিশোধের স্পৃহা জেগেছে রাবণের মনে। তাই রাবণ যুদ্ধ রণসাজে সজ্জিত। বলছে সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ বীরত্বের সঙ্গে মেতে উঠেছে, বীর মদে মেতে উঠেছে। বাজিছে রণবাজনা, অর্থাৎ যুদ্ধের বাজনা বেজে উঠছে চারিদিকে। বাজিছে রণবাজনা, রণ বলতে যুদ্ধ, বাজিছে রণবাজনা, অর্থাৎ রণবাজনা বেজে উঠছে। গরজিছে গজ, গজ বলতে হাতি, হাতিরা গর্জন করছে। রেসে অশ্ব, রেসে রেশা, রেশা থেকে রেসে মানে রেশা হচ্ছে ঘোড়ার ডাক, অর্থাৎ যেমন হাতি গর্জন করছে সেরকম ঘোড়াও গর্জন করছে। রেসে অশ্ব, অশ্ব মানে ঘোড়া। বলছে রাবণ রাজা সেজে উঠেছে বীর মদে, আর রণবাজনা বাজছে চারিদিকে। লঙ্কার তো এই পরিস্থিতি। গরজিছে গজ, হাতি গর্জন করছে। রেসে অশ্ব,
ঘোড়া ঘোড়া ডাকছে, হুঙ্কারিছে পদাতিক রথী, রথী বলতে বীর, পদাতিক রথী বলতে লঙ্কার বীর যোদ্ধারা, বীর সৈনিকরা, তাদেরকে রথী বলা হচ্ছে। বলছে হুঙ্কারিছে পদাতিক, অর্থাৎ হুঙ্কার করছে, হুঙ্কারিছে হুঙ্কার করছে, হুঙ্কার করছে তারা পদাতিক, যারা পদাতিক সৈন্য, যারা পায়ে হেঁটে যে সমস্ত সৈন্যগুলো যায় তাদেরকে বলা হয় পদাতিক সৈন্য। সেই পদাতিক রথীরা হুঙ্কার করছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ অ্যাকচুয়ালি কৌশিক কথার অর্থ হচ্ছে রেশম, কৌশিক ধ্বজ হচ্ছে রেশমি পতাকা, অর্থাৎ রেশমের তৈরি পতাকা। উড়িছে কৌশিক ধ্বজ, অর্থাৎ রেশমি পতাকা উঠছে চারিদিকে। ইন্দ্রজিৎ যাচ্ছে তো, দেখতে পাচ্ছে লঙ্কার কি অবস্থা। তার বাবা রাবণ সেজে উঠেছে বীর মদে, পদাতিক রথীরা হুঙ্কার করছে, হাতি গর্জন করছে, ঘোড়া গর্জন করছে, চারিদিকে রণবাজনা বাজছে, কৌশিক ধ্বজ উঠছে আকাশে। অবশ্যই তোমরা কৌশিক ধ্বজ রেশমি পতাকা বলবে, এবং তার সঙ্গে এটাও বলতে পারো যে শুভ সূচক বা জয় সূচক পতাকা, রেশমি পতাকা, কৌশিক ধ্বজ। সেই কৌশিক ধ্বজ চারিদিকে উঠছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, কাঞ্চন কথার অর্থ হচ্ছে সোনা, কঞ্চুক শব্দটার অর্থ হচ্ছে, যদি এক কথাই বলি তাহলে হচ্ছে বর্ম। বর্ম কি জিনিস দেখবে, আগেকার দিনে রথী মহারথীরা ওই যে যুদ্ধের সময় এক ধরনের ধাতুর তৈরি জাল জাল জাতীয় এক ধরনের পোশাক পরত, সেটাকে বলা হয় বর্ম। সেই কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ স্বর্ণ লঙ্কার রথীরা সেই সোনার তৈরি কঞ্চুক পরে আছে, বর্ম পরে আছে, তার ছটা গোটা আকাশ জুড়ে পড়ছে। অর্থাৎ সেই তাদের ছটাই, সেই কঞ্চুকের ছটাই গোটা আকাশ উজ্জ্বল হয়ে উঠেছে। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, বিভা মানে আভা, আলোকিত, উজ্জ্বল। তাহলে কি হচ্ছে, ইন্দ্রজিৎ তো রথে চেপে চলে আসছেন লঙ্কা, একদম আকাশ বাতাস স্বর্গ মর্ত পাতাল সব কাঁপছে। এদিকে লঙ্কার কি পরিস্থিতি, লঙ্কার পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাবণ সেজে উঠেছে বীর দর্পে, রণবাজনা বাজছে চারিদিকে, হাতি গর্জন করছে, ঘোড়া গর্জন করছে, পদাতিক রথীরা হুঙ্কার দিচ্ছে, ঘন ঘন মুহুর্মুহু হুঙ্কার করছে, তার সঙ্গে কৌশিক পতাকা উঠছে। আর আর সেই রথী মহারথীরা যে কাঞ্চন কঞ্চুক পরে আছে, তার আভা, তার আলোর বিচ্ছুরণ গোটা আকাশ জুড়ে দেখা যাচ্ছে। লঙ্কার আকাশ যেন একদম পুরো মনে হচ্ছে সোনালী রঙের, কাঞ্চন কঞ্চুকের ছটায় গোটা আকাশ সোনালী বর্ণ ধারণ করেছে। এই হচ্ছে লঙ্কা। হেন কালে, হেন কালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী। হেন কাল বলতে সেই সময়, তথা সেখানে, দ্রুত গতি তাড়াতাড়ি, উতরিলা উত্তরণ করলেন, অর্থাৎ রথ থেকে নামলেন কে, মেঘনাদ রথী, বীর মেঘনাদ সেই সময় রথ থেকে নামলেন, পদার্পণ করলেন। কোথায়, লঙ্কায়। যে লঙ্কা এতক্ষণ ছিল বীর শূন্য, প্রকৃত বীর ছিল না লঙ্কায়, সেই বীর শূন্য লঙ্কায় প্রবেশ করলেন কে, মেঘনাদ, প্রকৃত বীর। আজকে তৃতীয় পর্যায়ের অভিষেকের আলোচনা এখান পর্যন্ত। আবার আমরা আসবো অভিষেকের চতুর্থ পর্যায় নিয়ে পরের দিন।